হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা বের করো এবং চলে এসো অধ্যায়। সেই অধ্যায়টা দেখো 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে। দেখো যে কোষে দেখি 15.1 আমরা পার্ট 1 ক্লাসে 1 থেকে 2 দেখিয়েছি। আর পার্ট 2 ক্লাস দেখো, পার্ট 2 ক্লাসটা শুনে রাখো ভালো করে। এই যে 3 থেকে 8 এই পার্ট 2 ক্লাসটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবা। তোমরা প্লে লিস্টে চলে যাও, ক্লাস নবম শ্রেণী গণিত। ঠিক আছে, তোমরা যাবা প্লে লিস্টে, নবম শ্রেণী গণিত প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবা যে পার্ট 1 ক্লাসও পাবা এবং পার্ট 2 ক্লাসটা পাবা 3 থেকে 8। আমরা আজকে চলে আসবো পার্ট 3 ক্লাসে। আমরা 9 থেকে শুরু করব পার্ট 3 ক্লাসে। দেখো 9 থেকে আমরা দেখাবো পার্ট 3 ক্লাসে, 9 থেকে আমাদের শুরু হবে। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নেব কী বলছি। এখানে দেখো 9-এর প্রশ্নটা আমাদের এখানে বলছি, একটি হোলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। একটি হোলঘর দেওয়া আছে, হোলঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। ঘরটিতে 3টি দরজা আছে। দেখো ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করেছে। দেখো দৈর্ঘ্য প্রস্থ এরকম উল্লেখ করেনি, কিন্তু এই যে 1.2 মিটার ইন্টু 1 মিটার, যে বড়টাকে দৈর্ঘ্য ধরবা আর ছোটোটাকে প্রস্থ। আচ্ছা, তাহলে ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকবে, তো 4 দেওয়ালটাকে ঢাকবে, তো 4 দেওয়ালের ক্ষেত্রফল দরকার। এখন এখানে তোমাদের জানতে হবে 4টা দেওয়াল যে রঙিন কাগজ দিবে, তো দরজা জানালা বাদেই দিবে। দরজা জানালাতে রঙিন কাগজ লাগাবে না, তো দরজা জানালা বাদে 4 দেওয়ালে রঙিন কাগজ লাগাবে। তো দরজা জানালা বাদে 4 দেওয়ালের মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা আগে কিন্তু বের করব। তো তার জন্য দেখো যে ঘরটি আছে, সেখানে ঘরটিতে যে 3টি দরজার ক্ষেত্রফল বের করতে হবে। 4টি জানালা, 4টি জানালার ক্ষেত্রফল বের করব। 3টি দরজা, 4টি জানালার মোট ক্ষেত্রফল বের করব। এবং আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল একটা সূত্র আছে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নেব। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালার ক্ষেত্রফলে যদি বাদ দেওয়া যায়, তা দরজা জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা, তো দরজা জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা দরকার। চলো আমরা প্রথমে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটা কিন্তু বের করতে পারবো, যার সূত্র আমাদের জানতে হবে। এখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। চলো আমরা এখানে লিখব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখানে দেখো ঘরের যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব, এটা এখানে কিন্তু আমাদের দরজা জানালা সমেত। ওকে, এখানে তোমরা এখানে উল্লেখ করতে পারো এই জায়গায় যে দরজা ও জানালা, দরজা ও জানালা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব, দরজা জানালা সমেত। ঠিক আছে, তাহলে দেখো ঘরের 4 দেওয়ালের যে ক্ষেত্রফলের সূত্রটা, এটা কিন্তু মনে রাখবা তোমরা। আমি সূত্রটা তোমাদের লিখে দেখাচ্ছি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, এই হচ্ছে আমাদের ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ। ঠিক আছে, মানে ঘরের যে মেঝেটা আছে, মেঝেটা আয়তক্ষেত্র, তার যে পরিসীমা এবং তার সঙ্গে উচ্চতা গুণ করলে পরে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে মানগুলো বসাবো। দৈর্ঘ্যের মান দেখো দেওয়া আছে 4 মিটার, প্লাস প্রস্থ দেওয়া আছে 6, আর উচ্চতা দেওয়া আছে আবার 4 মিটার। তাহলে এককটা হবে বর্গ মিটার। আচ্ছা, এখানে যদি লক্ষ্য করে দেখো যে 4 2 8, 4 2 8 আর
4 আর 6 যোগ করে নাও, 4 আর 6 যদি যোগ করো এটা পেয়ে যাবে কত, এটা যাবে আমাদের 10 বর্গ মিটার, আর 10-এ 80 বর্গ মিটার। তো দরজা জানালা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা 80 বর্গ মিটার আমরা বের করে নিলাম। এখন এখান থেকে দরজা জানালার ক্ষেত্রফলটা বাদ দিব, তাই না? তো আমরা এখানে 3টি যে দরজা আছে, তো 3টি দরজার মানে প্রত্যেকটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে একটি দরজার আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই, তো এখানে লিখব একটি দরজার ক্ষেত্রফল। একটি দরজার ক্ষেত্রফল, দেখো দরজার ক্ষেত্রফল বলতে এখানে দরজার দৈর্ঘ্য প্রস্থ দেখো 1.5 আর 1 মিটার, তো এখানে গুণ করব 1.5 ইন্টু 1, এখানে বর্গ মিটার আমি লিখে দিচ্ছি ক্ষেত্রফল যেহেতু, তো সেটা গুণ করে তো আমরা 1.5 পেয়ে যাব বর্গ মিটার। একটি দরজার ক্ষেত্রফল এটা, তাহলে এখানে দরজা কিন্তু 3টি আছে, এই যে দরজা এখানে উল্লেখ করেছে 3টি দরজা, তা 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল, তাহলে এই যে একটি দরজার ক্ষেত্রফলকে 3 দিয়ে গুণ করে দাও 1.5 বর্গ মিটার। আচ্ছা এটা যদি গুণ করো না, 15×3 = 45, একটার পর দশমিক আছে, একটার পর দশমিক বসিয়ে দেবো, বর্গ মিটার। 3টি দরজার ক্ষেত্রফল বের করে নিলাম। এবার দেখো 4টি, এখানে যদি আমরা দেখি 4টি জানালা বলেছে, তো 4টি জানালার প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ বলেছে, একটি জানালার ক্ষেত্রফল আগে বের করে নেব। একটি জানালার ক্ষেত্রফল, একটি জানালার ক্ষেত্রফল দেখো, একটা জানালার দৈর্ঘ্য প্রস্থ 1.2 × 1, তাহলে 1.2 × 1 বর্গ মিটার। 4টি জানালা আছে, তা 4টি জানালার ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করো, তাই তো 4 ইন্টু 1-এর তো দাম নাই, তাহলে 1.2 বর্গ মিটার। তাহলে এখানে দেখো 12 × 4 = 48, একটার পর দশমিক বসিয়ে দাও, বর্গ মিটার। ওকে, এবার আমরা 3টি দরজা এবং 4টি জানালার মোট ক্ষেত্রফলটা বের করে নিই। 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল দেখো বের করতে চাই। 3টি দরজার ক্ষেত্রফল 4.5 যোগ, আর 4টি জানালার ক্ষেত্রফল 4.8 বর্গ মিটার। এটা যদি আমরা যোগ করি দেখো 8 × 5 = 13, 13 × 3 হাতে থাকলো 1, একটার পর দশমিক বসিয়ে দাও, 4 × 4 = 8, 1 × 9, দেখো আমরা 9.3 বর্গ মিটার পেয়ে গেলাম। ওকে, এবার এই যে 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফলটা আমরা যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করেছি দরজা জানালা সমেত, সেখান থেকে বাদ দিয়ে দেবো, তাই না? তা আমরা এখন লিখব দরজা জানালা বাদে ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। দরজা ও জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানটা তো এরকম লিখতে হবে, ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান। তাহলে আমাদের দেখো এই যে মোট ক্ষেত্রফল যেটা বের করেছি দরজা জানালা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 80 বর্গ মিটার, এখান থেকে বাদ দিতে হবে এই যে 80 বর্গ মিটার থেকে আমরা 9.3 বর্গ মিটার বাদ দেবো, আমাদের বর্গ মিটার। চলো এখানে
আমরা যদি বিয়োগটা দেখাই, দেখো বিয়োগটা একটু বুঝো, দশমিকের বিয়োগ। এই যে 80 আছে, তো তাহলে একটার পর যদি দশমিক আছে, মানে দেখো এই যে দশমিক পর একটা সংখ্যা আছে, তাহলে এখানে দশমিক পর একটা শূন্য নিয়ে নাও, সংখ্যা বানালাম। এবার 9.3 বসিয়ে দাও। 3 কত দিলে 7, সরি 3 কত দিলে 10, 7 দিলে, শূন্যটাকে 10 ধরতে হয়, 3 কত দিলে 10, 7 দিলে দশমিক। এটা 9 হয়ে গেল, 9 এখানে আমাদের 0, আর এটা আমাদের 7 হয়ে যাবে। দেখো 70.7 আমরা পেয়ে গেলাম, 70.7 বর্গ মিটার। এটা হচ্ছে দরজা জ্বালানো বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। আচ্ছা, এখন দেখো এই জায়গাতেই, এই ক্ষেত্রফলতেই আমাদের কী করবে, এই ক্ষেত্রফল জায়গাতেই আমাদের রঙিন কাগজ লাগাবে। এটা বলেছে দেখো, এই যে ঘরটিতে রঙিন কাগজ লাগাবে, তা প্রতি বর্গমিটারে 70 টাকা খরচ বলেছি। তাহলে এত বর্গমিটার, এই যে এত বর্গমিটার কত খরচ হবে, তাহলে এই যে দেখো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে 70 টাকা। তাহলে 1 বর্গমিটারে 70 টাকা হলে এত বর্গমিটারে কত টাকা হবে, তাহলে 70 দেখে গুণ করলে পাওয়া যাবে, তাই না? তা দেখো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমরা যদি এখানে অতএব দিয়ে লিখি, তো এই যে দেখো মানে আমরা লিখব যে এখান থেকে তোমরা লিখতে পারবো কথাটা, এই যে দেখো ঘরটির 4টি দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে, ঘরটির 4টি দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে সমান সমান, দেখো এই যে আমাদের যত বর্গমিটার আছে দরজা জ্বালানো বাদে যে ঘরে 4 দেওয়াল ক্ষেত্রফলটা, এর সঙ্গে গুণ করে দিতে হবে। এই যে প্রতি বর্গমিটারে 70 টাকা খরচ হতো না, তাহলে সেটা দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। এই যে আমাদের এত টাকা, এখন আমাদের এটা দিয়ে গুণ করে নিতে হবে। দেখো গুণটা তোমরা লক্ষ্য করো, আমরা 7 দিয়ে গুণটা করে নিচ্ছি, তাই না? তাহলে 7 দিয়ে যদি গুণটা করিস, পরে শূন্যটা বসিয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে করতে পারো যে একটা শূন্য আছে আর একটা দশমিক তোমরা সরিয়ে দিতে পারো। দেখো এই যে শূন্যটা দশমিকটা আমি উঠিয়ে দিলাম, এটা কিন্তু করা যায়। ওকে, একটা শূন্য সরিয়ে দিলাম আর দশমিকটা সরিয়ে দিলাম। এবার 7 দিয়ে গুণ করে যেটা পাবা সেটাই অ্যান্সার, আর কিন্তু দশমিক থাকবে না। তা চলো 7 দিয়ে গুণ করে বসিয়ে দিই। 7 7 49 9, হাতে থাকলো 4, 7 0 0 আর 4টা আমি বসিয়ে দেবো। আবার 7 7 49, এই যে 49 আমি বসিয়ে দেবো। 4949 টাকা চলে আসবে আমাদের খরচটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। পরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। দেখো এখানে বলছি একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। মানে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। মেঝের ক্ষেত্রফল, মানে ঘরটির যে মেঝেটা আছে, মেঝেটা কিন্তু আয়তক্ষেত্র হয়, যে কোনো ঘরের মেঝেটা দেখবো আয়তক্ষেত্রকার। তো মেঝের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার। তো ঘরটির দৈর্ঘ্য 4 মিটার যদি হয়, তাহলে ঘরটির উচ্চতা কত? আচ্ছা, ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে, ঘরটির প্রস্থ কিন্তু আমরা বের করতে পারবো। মেঝের যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, মেঝের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা মনে রাখবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যখন দেওয়া আছে 12, আর দৈর্ঘ্য জানা আছে আমাদের 4 মিটার, তাহলে আমাদের দেখো প্রস্থ কিন্তু বেরিয়ে আসবে। মানে এই যে তোমাদের যে বলি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাকে ভালো করে বোঝা জিনিসটা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মেঝেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা কিন্তু আমাদের দেওয়া আছে 12 বর্গমিটার। দৈর্ঘ্যটা এখানে বলেছে কত, 4 মিটার বলে দিয়েছে। তাহলে তো আমরা প্রস্থ পেয়ে যাব, সেই ঘরটির প্রস্থ পেয়ে যাব। 4 দিয়ে 12কে ভাগ করে 4 3 12, তাহলে আমরা দেখো ঘরটির যে প্রস্থ কত পেয়ে গেলাম, আমরা 3 মিটার পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 3 মিটার। তারপর ঘরটির উচ্চতা আমরা বের করতে পারবো, যেহেতু 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের যে সূত্রটা এখানে তোমাদের যে আমি লিখে দেখাই, 2 × মনে রাখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, আগের অঙ্কটাতে লিখলাম, 9 নম্বর অঙ্কে আমরা ব্যবহার করেছি সূত্রটা। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ×
দৈর্ঘ্যটা হচ্ছে দেখো আমাদের 4 মিটার, এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 3 মিটার ইন্টু উচ্চতা। দেখো উচ্চতা আমরা এখানে ধরে নিব, ঠিক আছে। আমরা এই যে উচ্চতাটাকে আমরা এক্স ধরে নিই। এখানে আমরা লিখে দেবো, এখানে একটু লিখে দিচ্ছি ধরি, ছোটো করে লিখে দিই, ধরি ঘোরের উচ্চতাকে আমি এক্স মিটার ধরে নিলাম, তাই না। এই যে দেখো ঘোরের উচ্চতা এক্স মিটার, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই যে ঘোরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটাই এখানে বলেছে 42 বর্গমিটার, তাহলে এটা হবে আমাদের 42-এর সঙ্গে সমান। এখান থেকে এক্সের মান পেয়ে যাব সমাধান করে। তো 2 দিয়ে যদি কাটাকাটি করো, 2 দিয়ে 4, 2 একে 2, আচ্ছা 4 আর 3 যোগ করে 7 ইন্টু এক্স, এদিকে আমাদের 21 আছে, 7 3 21 কাটাকাটি করো, তাহলে দেখো আমরা এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 3 পেয়ে গেলাম, তাই না। আর 3 আমাদের কি ঘোরের উচ্চতা, তাহলে দেখো আমরা অ্যান্সার হয়ে গেছে। আমরা লিখে দেবো ঘরটির উচ্চতা 3 মিটার, 3 মিটার আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো 11 প্রশ্নটা বলছে, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজের ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, অন্তর মানে বিয়োগফল, দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফলটা বলে দিয়েছে 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর যখন দেওয়া আছে, আমরা যদি দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিই তাহলে প্রস্থ পেয়ে যাব। দেখো আমরা এখানে লিখছি ধরি কাগজের দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা লিখব কাগজটি আয়তকার আছে, কাগজের দৈর্ঘ্যটাকে আমি এক্স সেমি ধরে নিলাম। তাহলে অতএব কাগজের প্রস্থ কিন্তু আমরা পেয়ে যাব। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা 5 সেমি, তাহলে প্রস্থটা হবে দেখো দৈর্ঘ্য থেকে অন্তরটা যদি অন্তরটা বিয়োগ করে দেবা, দৈর্ঘ্য থেকে অন্তর বিয়োগ করলে কি পাওয়া যাবে, আমাদের প্রস্থ পাওয়া যাবে। কেন এটা হয় আমি এটা বুঝাচ্ছি তোমাদের। ধরো দৈর্ঘ্যটা হয়ে গেলো 8 সেমি, কাগজটির দৈর্ঘ্য 8 সেমি, আর অন্তর এখানে আমি অন্তরটা লিখছি যে অন্তরটা আমাদের ধরো 5 সেমি, যেটা আছে সেটাই নিলাম, এটা আমাদের অন্তর, তাই তো। এটা হচ্ছে আমাদের অন্তর, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাই না। এটা আমাদের দৈর্ঘ্য 8 সেমি, অন্তর 5 সেমি। আচ্ছা, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য 8 সেমি আর অন্তর 5 সেমি, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থটা হয়ে যাবে আমাদের এই যে দৈর্ঘ্য থেকে অন্তরটা যদি বাদ দিই তাহলে প্রস্থটা হয়ে যাবে কত, 8 থেকে 5 বাদ দিলে 3 সেমি হয়ে যাবে, এটা প্রস্থ। দেখো তাহলে দৈর্ঘ্য 8 সেমি, অন্তর যদি 5 সেমি হয়, দৈর্ঘ্য থেকে অন্তরটা বিয়োগ করে আমরা প্রস্থ পাবো। তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ, তার দৈর্ঘ্য থেকে প্রস্থটা যদি বিয়োগ করা হয়, মানে দৈর্ঘ্য প্রস্থের অন্তরফল যে 5 বলেছে, 5 কি আসবে, দেখো 8 থেকে 3 বিয়োগ করে 5 আসছে। তাহলে এভাবে কিন্তু ধরা যায়, দৈর্ঘ্যটাকে যদি এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য থেকে অন্তরটা বিয়োগ করলে আমরা প্রস্থ পেয়ে যাবো। এই যে দৈর্ঘ্য থেকে অন্তর বিয়োগ করলে আমরা প্রস্থ পাবো। ওকে, এটা জেনে রাখবো তোমরা। তা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম কাগজের, তা কাগজের আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাব না, তা কাগজের ক্ষেত্রফল, অতএব কাগজের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স ইন্টু এক্স মাইনাস 5 বর্গ সেমি। ওকে, এটাকে যদি আমরা সরল করে নিই না, তাহলে এটা এস স্কোয়ার মাইনাস এটা 5x হয়ে যাবে, তো বর্গ সেমি। এই হচ্ছে কাগজটির ক্ষেত্রফল। আবার 84 বর্গ সেমি বলে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে 84 বর্গ সেমি। তাহলে অতএব দিয়ে আমরা দেখো এস স্কোয়ার মাইনাস 5x সমান আমরা লিখতে পারবো 84। আর এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, এস স্কোয়ার মাইনাস 5x মাইনাস 84 ইজিক্যাল টু 0। চলো আমরা ফ্যাক্টর করে নেব উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে দেখো মিডল ফ্যাক্টর
যেটা মিডিল টার্ম বলা হয়। তাহলে এখানে তোমরা যদি লক্ষ্য করো 84কে ভাঙাতে হয় কী কী গুণ করে 84 হবে, যোগ বিয়োগ করে 5 আনতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 12 7 84, 12 আর 7 গুণ করে 84, আর 12 থেকে 7 বিয়োগ করে 5 পাবা। তাহলে আমরা ভেঙে নিব, দেখো 12 থেকে 7 মানে 12 7 বিয়োগ করলে 5, এক্সট্রা বসিয়ে দাও, তাই তো? এই 5কে আমরা লিখলাম 12 - 7, এখানে 84 আছে, এই যে গেল 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা 12x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 7x, আর এদিকে আমাদের 84, এই যে গেল 0। এখান থেকে দেখো দুটো করে কমন নিতে হয়, তাহলে এখানে x যদি কমন নাও এই দুটো থেকে, তাহলে এখানে x মাইনাস এটা 12, আর এখানে 7 কমন নিবা, তাহলে x মাইনাস, আর 7 দেখো 84কে 7 দিয়ে ভাগ করে তোমরা কিন্তু 12 পাবা, যেহেতু 12 7 84। তাহলে এখানে হয়ে যাবে আমাদের x মাইনাস 12 আর x প্লাস 7, মানে x মাইনাস 12টা দেখো দুই জায়গায় আছে না, তো কমন, আর রয়ে যাবে x প্লাস 7, এই যে 0। এবার আমরা হয় অথবা বের করবো, হয় x মাইনাস 12 ইকুয়াল টু 0, আর অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মানটা আমাদের 12 হবে, আর এখান থেকে x এর মানটা -7 হবে। এক্সটা আমাদের কি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে ঋণাত্মক হবে না, আমার এই মানটা বাদ যাবে। তো লিখব যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে আমরা x এর মানটা কত নেব, 12 নিয়ে নেব। ঠিক আছে, x এর মানটা -7 হবে না, তাহলে x 12 পাওয়া মানে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12, দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি, এবং প্রস্থ দেখো, প্রস্থটা আমরা কি দৈর্ঘ্য থেকে, এই দেখো প্রস্থ যে আমরা বের করেছিলাম x - 5, x হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য থেকে 5 বাদ দাও, এটা আমাদের প্রস্থ। তাই এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 12 থেকে 5 বিয়োগ করলে পরে তোমরা 7 পেয়ে যাবে, 7 সেমি। তো দেখো কাগজটির দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কাগজটির, যদি দেখো প্রশ্নে কাগজটির পরিসীমা বের করতে বলেছে, চলো আমরা লিখব, অতএব কাগজটির পরিসীমা, দেখো পরিসীমা বলতে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেমি। তাহলে আমরা এখানে যদি সরলটা করে নিই, 2 ইন্টু 12 আর 7 যোগ করো, 12 7 যোগ করলে 19 সেমি। তাহলে এখানে যদি গুণ করে নাও, 19 2 38 সেমি। কাগজটির পরিসীমা 38 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এবার চলে আসবো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা বলছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গমিটার। তার বাগানটির ক্ষেত্রফল বের করতে বলেছে, আর বাগানটির কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এখানে একটা বাগান আছে, আর বাগানটা দেখো বর্গাকার আছে এখানে। তাহলে বর্গাকার বাগান আমি যদি তৈরি করি, তাহলে এই যে আমাদের বর্গাকার একটি বাগান, বাগানটির বাইরে একটা রাস্তা আছে 4 মিটার চওড়া, এভাবে একটা রাস্তা আছে। ঠিক আছে, মানে চওড়াটা আমাদের কত বলেছে, 4 মিটার বলে, 4 মিটার না, 2.5 মিটার বলেছে, 2.5। আচ্ছা, এই যে আমাদের বাগানটা আছে না, তো বাগানটার আমরা বাহুর দৈর্ঘ্য, বাগানের বাহুর দৈর্ঘ্যটা আমি x মিটার ধরে নিব। ঠিক আছে, আমাদের যেহেতু রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে না, তো রাস্তার ক্ষেত্রফলটা বের করবো x ধরে। চলো প্রথমে আমরা বাগানের যে বাহু দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি x মিটার, তো বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। মানে রাস্তার ক্ষেত্রফল যখন দেওয়া আছে, আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে বাগানের ক্ষেত্রফল বের করব, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল বের করব, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করে রাস্তার ক্ষেত্রফলটা বের হবে, আর এর সঙ্গে সমান করে আমরা x এর মানটা বের করব। ওকে, মানে আমাদের বাগানের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে।
আর বাগানের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলেই বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব, আর বাগানের কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বাগানটির বাহু দৈর্ঘ্য ধরে নিচ্ছি। ধরি বাগানের বাহুর দৈর্ঘ্য, বাগানের বাহু দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স মিটার। তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা, বাগানের ক্ষেত্রফল। দেখো বাগানের যে ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, বর্গ মিটার এস স্কোয়ার বর্গ মিটার। তো বাগানের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, এবার আমরা রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল বের করব। তার আগে আমাদের রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্যটা দরকার, ঠিক আছে? তা আমরা লিখব রাস্তা সমেত বাগানের বাহুর দৈর্ঘ্য, বাগানের বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করতে চাইছি। দেখো এই যে বাগানের দৈর্ঘ্য যে আমাদের এক্স আছে, তাহলে এক্সের সঙ্গে আমাদের যোগ হবে কত? দেখো এই যে এক্সের সঙ্গে যোগ হবে, তখন আমাদের যে রাস্তা সমেত বাগানের যে বাহু দৈর্ঘ্য কতটা বাড়ছে এক্সের সঙ্গে, মানে এক্সের চেয়ে বাড়ছে এইটুকুটা, যেটা 2.5 আছে, এইটুকু বাড়ছে এইটুকুটা, এটুকু কিন্তু আমাদের 2.5, তার উভয় দিকে 2.5 করে আমাদের বাড়ছে। তার এক্সের সঙ্গে যোগ হবে 2.5 যোগ 2.5, ঠিক আছে? তাহলে এটা দাঁড়িয়ে যাবে আমাদের এত মিটার হবে রাস্তা সমেত বাগানের বাহু দৈর্ঘ্যটা। আচ্ছা 2.5 যোগ করে দেখো, মানে আড়াই আড়াই 5 পেয়ে যাবে, এটা 5 হয়ে যাবে মিটার, 5 মিটার। আচ্ছা তাহলে লক্ষ্য করো আমাদের যে বাগানের যে বাহু দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম? বাগানের বাহু দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম x+5 মিটার। এটা হচ্ছে রাস্তা সমেত বাগানের বাহু দৈর্ঘ্য, ঠিক আছে? তো রাস্তা সমেত বাগানের বাহু দৈর্ঘ্যটা আমরা কিন্তু বের করে নিয়েছি। এই যে আমরা কত পেয়ে গেলাম? x+5 মিটার পেয়ে গেছি। এখন রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো বাগানটি যদি বর্গাকার থাকে, তা রাস্তা সমেত বাগানটি এটাও তো আমাদের বর্গাকারই তৈরি হবে। তাহলে এবার লিখবো আমরা, দেখো এখানে লিখবো আমরা যে রাস্তা সমেত, অতএব রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের বাহু ইন্টু বাহু, মানে x+5 ইন্টু x+5 বর্গ মিটার। এটা যদি আমরা গুণ করে নিই, এটা হবে এস স্কোয়ার, দেখো রাশি রাশি গুণ, এই যে এক্স এক্স এস স্কোয়ার, x5-এ এটা 5x প্লাস, এবার 5 দিয়ে গুণ করো 5 5x প্লাস, আর 5 5 25 বর্গ মিটার। এখানে এস স্কোয়ার 5x তোমার 10x পেয়ে যাবা 25 বর্গ মিটার। দেখো আমরা রাস্তা সমেত বাগানটির কিন্তু কি ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা তোমরা পেয়ে যাবা, এই যে দেখো, মানে এই যে আমাদের রাস্তা সমেত বাগানের যে ক্ষেত্রফলটা, এই যেটা, তা এই রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল থেকে, তাই না, এটা থেকে বিয়োগ করতে হবে বাগানটির ক্ষেত্রফল। এই যে রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল থেকে বাগানটির ক্ষেত্রফলটা বাদ দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাবা। তার বাগানটির ক্ষেত্রফল আমরা এস স্কোয়ার বর্গ মিটার পেয়েছিলাম, এত বর্গ মিটার। সেটাকে যদি সরল করে নাও, আচ্ছা এখানে কিন্তু দেখো যে এস স্কোয়ার কিন্তু কেটে যাবে প্লাস মাইনাসে, তার হয়ে যাবে আমাদের 10x প্লাস 25 বর্গ মিটার। তো এই হলো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করলাম, আর এখানে আবার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার। তাহলে আমরা এখানে অতএব দিয়ে, এই যে দেখো 10x প্লাস 25 সমান আমরা লিখতে পারবো কত? এই যে 165, এই যে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার।
তাহলে 165 সঙ্গে সমান হবে। আচ্ছা দেখো এখানে না তোমরা পাই দিয়ে ভাগ করতে পারো এই সমীকরণটাকে। দেখো পাই দিয়ে 10, এখানে আর 5 5 25, এখানে পাই দিয়ে ভাগ করো, 5 3 15, 5 3 15, এইভাবে পাই দিয়ে যদি ভাগ যায় তো ভাগ করে নিতে পারো, ছোটো হয়ে যাবে। সরলটা আমাদের 2x সমান সমান 33 থেকে আমাদের যে 5টা বিয়োগ করে দাও 2x। আচ্ছা 33 থেকে যে 5 বিয়োগ করো এটা কিন্তু আমাদের 28 হয়ে যাবে। প্রায় 2 দিয়ে কাটাকাটি করো, 2 একে 2, 2 4 8, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এক্সের মানটা 14। তাহলে এক্স বলতে কি? এক্স হচ্ছে বাগানের বাহু দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে বাগানের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 মিটার। ঠিক আছে, আমরা যদি লিখে দিই অতএব বাগানের বাহুর দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য কত? 14 মিটার। আমাদের যে বাগানের ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখো প্রশ্নে যে বাগানটির ক্ষেত্রফল কত, এই দেখো বাগানটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা বাগানটির ক্ষেত্রফল এখন বের করতে পারবো, যেহেতু বাগানের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল হবে 14 গুণিত 14 বর্গ মিটার। আচ্ছা 14 গুণ, দেখো 14 4 56, 56 6, হাতে থাকলো 5, 14 কে 14, 14 5 19, মানে 196 বর্গ মিটার। এটা আমাদের একটা অ্যান্সার। বাগানটির ক্ষেত্রফল বের করতে বলেছিল, যেটা বের করে নিলাম 196 বর্গ মিটার। আবার এখানে বলেছি প্রশ্নে, দেখো যে বাগানটির, এই যে লক্ষ্য করো যে বাগানটির কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো, আমরা অতএব এই যে বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই, দেখো বাগান বলতে বর্গক্ষেত্র, বাগানটা আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা জানতে হবে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই দেখো এত মিটার। ওকে, দেখো √2 আছে না, এই √2 মানটা আমরা বসাতে পারবো। √2 মান দেওয়া আছে 1.414। তা চলো আমরা এখানে বসাই √2 জায়গায় √2 মানটা। তাহলে এখানে আমরা বসিয়ে দেব এই যে সমান সমান √2 মান হচ্ছে 1.414, এই যে দেখো, তাহলে √2 জায়গায় বসালাম 1.414, আর এখানে আবার আছে আমাদের 14, তাহলে এটা মিটার হবে। এবার এটাতে আমাদের গুণ করে নিতে হবে, গুণ করলে আমরা কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। তো গুণটা আমরা করছি 14 দিয়ে, 14 4 56 6, হাতে থাকলো 5, 14 কে 14, 14 5 19, 19 9, হাতে থাকলো 1, আবার 14 4 56, 56 হাতে রেখে 57, 57 7, হাতে থাকলো আবার 5, আর 14 কে 14, 14 5 19, এই দেখো। এবার 3টার পর দশমিক আছে না, 3টার পর দশমিক বসিয়ে দাও, এই যে আমাদের পেয়ে গেলাম দেখো 19.796 মিটার। ওকে, তাহলে বাগানটির যে কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি, এটা আমাদের একটা অ্যান্সার, এটা বের করতে বলেছিল। তো এই ছিল আমাদের 52 নম্বর প্রশ্ন। দেখো আমরা করে ফেলেছি। পরে আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। দেখো এখানে 13 নম্বর প্রশ্নটা বলছি, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20√2 মিটার। আচ্ছা তার 4 ধার, মানে সেই বর্গাকার জমির 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের প্রাচীর দিতে হবে? মানে পাঁচিল দিয়ে ঘিরবে 4 ধারটা, 4 ধারটা মানে পরিসীমাটা, তাহলে বর্গাকার জমির পরিসীমাটা বের করতে বলেছে। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে যদি ঘাস বসাতে খরচ হয়, ঠিক আছে, মানে ঘাস বসাবে সেই বর্গাকার জমিটাতে, ঘাস বসাবে, তাহলে বর্গাকার জমি ঘাস বসাবে মানে সেই বর্গাকার জমির ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বের করতে হবে। আর প্রতি বর্গমিটার 20 টাকা বলেছি ঘাস বসাতে, তাহলে সম্পূর্ণ জমিতে ঘাস বসাতে কত খরচ হবে, তাহলে যে ক্ষেত্রফলটা বেরোবে, বর্গাকার জমির ক্ষেত্রফলটা যে বেরোবে, সেই ক্ষেত্রফলের সঙ্গে 20 গুণ করলেই আমরা পেয়ে যাব খরচটা, ঘাস বসাতে কত খরচ হবে। আচ্ছা প্রথমে তো আমরা সেই পাঁচিলের পরিসীমাটা আমরা বের করব, মানে বর্গাকার জমির পরিসীমা, তার আমরা পেয়ে যাবো একটা অ্যান্সার। তো এখানে কর্ণের দৈর্ঘ্য যখন দেওয়া আছে,
তাহলে দেখো পরিসীমা, বর্গক্ষেত্রে পরিসীমা বের করতে হলে তোমাদের বাহু দৈর্ঘ্য দরকার। তাহলে বাহু দৈর্ঘ্য দেওয়া নাই, বাহু দৈর্ঘ্যটা আমরা আগে ধরে নিই যে এক্স মিটার। আমরা লিখব ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটাকে আমি এক্স মিটার ধরে নেব। তাহলে দেখো, অতএব বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। বর্গাকার জমির মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সেটা হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মিটার। এবার এই কর্ণের দৈর্ঘ্য আবার বলে দিয়েছে 20√2। তাহলে অতএব এই যে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা যেটা আমরা পেলাম, এটাই হবে আমাদের 20√2। এই যে আমাদের 20√2। আচ্ছা, তাহলে যে √2 তোমরা কেটে দিতে পারো। তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবা 20। এক্সের মান পেয়ে যাবা মানে সেই জমির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা লিখব জমির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার। এবার এই যে পাঁচিল দিয়ে ঘিরবে, তাই না, এই যে দেখো চারধারে যে পাঁচিল দিয়ে ঘিরবে, তা কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। তাহলে আমাদের আমরা লিখব যে অতএব জমির পাঁচিল লাগবে। দেখো এই যে জমিটি যে পাঁচিল দিয়ে ঘিরবে, কতটা পাঁচিল লাগবে, সেই জমির পরিসীমা বলতে বর্গাকার জমির পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা মনে রাখবা, সেটা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই যে দেখো এত মিটার, এটা হচ্ছে 4 2 8 80 মিটার। তাহলে জমির যে পাঁচিল লাগবে, ঠিক আছে, সেই বর্গাকার জমিটি ঘিরতে যে যতটা পাঁচিল লাগবে, কতটা পাঁচিল লাগবে, 80 মিটার পাঁচিল লাগবে। তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এবার এই যে ঘাস লাগাবে জমিতে, তাহলে কতটা জমিতে ঘাস লাগাবে, জমিটির ক্ষেত্রফল চাই। তাহলে আমরা লিখব যে জমির ক্ষেত্রফল, এই যে জমির ক্ষেত্রফল। তাহলে বর্গাকার জমি এখানে আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা বাহু ইন্টু বাহুটা 20 মিটার, 20 ইন্টু 20 বর্গ মিটার। তাহলে 2 দিয়ে 4, 2 শূন্য বর্গ মিটার। আচ্ছা, এবার আমাদের দেখো এই যে ঘাস লাগাবে, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে এখানে আমরা লিখব ঘাস লাগাতে খরচ হবে, ঘাস লাগাতে খরচ হবে। এই দেখো যে ক্ষেত্রফলটা যতটা হবে তার সঙ্গে 20 দিয়ে গুণ করে দিবা, মানে 1 বর্গ মিটারে 20 টাকা, তার 400 বর্গ মিটারে কত, 20 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। এখানে গুণটা লক্ষ্য করো, 4 আর 2 গুণ করে নাও, সংখ্যাগুলো আগে গুণ করে নাও, 4 2 8। এবার শূন্যগুলো বসিয়ে দাও, 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দাও। এই যে আমাদের 8000 টাকা, এত টাকা খরচ হবে। এটা আমাদের একটা অ্যান্সার। দেখো আমরা কিন্তু 13 নম্বর অঙ্ক করে ফেলেছি। আজকে আমাদের যে পার্ট 3 ক্লাস, আমরা পার্ট 3 ক্লাসে 9 থেকে 13 অবধি আমরা নিয়েছি। এরপরে পার্ট 4 ক্লাসে আমরা দেখাবো 14 থেকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।